আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ফেব্রুয়ারি ৯ তারিখ, ১২ তারিখে নির্বাচন, মাঝে মাত্র ২ দিন, ১০ এবং ১১। ১১ হবে না, ধরেন ১০ তারিখ, কারণ ১১ তারিখে তো নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে, ২৪ ঘন্টা আগে তো বন্ধ হয়ে যায়। তো সেই সময় তো আমরাও হয়তো তেমন কিছু কথা বলতে পারবো না, কারণ আমার এই কথা যদি কোনো না কোনো দলের পক্ষে অথবা বিপক্ষে যায়, সেটাও আসলে আইনগতভাবে ঠিক হবে না। তো সেই হিসেবে আমরা ধরতে পারি আর মাত্র ২ দিন, আজকে এবং আগামীকালকে আমরা কথা বলবো নির্বাচনের সম্ভাবনা নিয়ে, নির্বাচনে কে কেমন করতে পারে তা নিয়ে। আমি গতকালকে একটা প্রিডিকশনের মতো দিয়েছিলাম, সেটা আমি দুটো সোর্স থেকে পাওয়া প্রিডিকশন দিয়েছিলাম। আমরা বলেছিলাম, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে দেখেছেন, অনেকে নানা রকম মন্তব্য করেছেন। তো এই ধরনের আলোচনা হতেই থাকবে, তারপরেও কিন্তু প্রিডিকশনে চলতে থাকবে। আপনারা মিলিয়ে নেবেন আপনাদের চিন্তার সঙ্গে। এটা কোনো ভিত্তি নেই, কিন্তু আমি আবারও বলছি, জরিপের কোনো ভিত্তি নেই, প্রেডিকশনের কোনো ভিত্তি নেই। যে যার যার মতো করে চিন্তা করেন এবং যার যার সোর্স থেকে তারা পান। ধরা যাক, কথার কথা আমি বলি, আমি বিভিন্ন জায়গার সঙ্গে লোকের সঙ্গে আলাপ করার চেষ্টা করছি। আমি এটা ফাইনাল প্রেডিকশনটা আগামীকালকে দেব, যে আমি নিজে কি মনে করি, যে মনে করার পেছনে আমি একটা দায়িত্ব নেব, যে এই দায়িত্বটা আমি দায়িত্ব নিয়ে মনে করছি। তো আজকে দেখেন, শেষ দিকে বলে হয়তো আজকে এই শহরে আমি দুটো জরিপ পেলাম, জনমত জরিপ পেলাম এই নির্বাচন নিয়ে, এবং দুটোই বেশ বড়ভাবে করেছে তারা, মানে অনেক লোকের মধ্যে এই জরিপটা করেছে। প্রথম যে জরিপটার কথা বলছি, দুটো আমি পত্রিকায় পেয়েছি, পত্রিকা থেকে আমি নিচ্ছি, মিডিয়া থেকে। এই প্রথম জরিপটা হলো এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সংক্ষেপে EASD, এরা একটা জরিপ করেছে, এর নামে একটা সংস্থা। তারা ৪১,০০০ মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপটা পরিচালিত করেছে। ৪১,০০০ কিন্তু অনেক বিরাট সংখ্যা, এবং তারা দেশের বিভিন্ন জায়গায় জরিপটা করেছে, মানে একদম বিভিন্ন আপনার আসন ধরে ধরে ওখানে গিয়েছে, অনেকের সঙ্গে বিভিন্ন প্রক্রিয়াটা তারা বলেছে কীভাবে তারা প্রক্রিয়ায়িত করেছে, এবং তাদের যে প্রাপ্তিটা সেটাও তারা প্রকাশ করেছে। তাদের প্রাপ্তিতে বলা হয়েছে, যদি ভোটের হিসাবে হয়, যে প্রায় ৬৬.৩% ভোটার নাকি বিএনপিকে ভোট দিবে, এটা তাদের জরিপের ফল। আর এর বিপরীতে মাত্র ১১.৯% মানুষ ভোট দিবে জামাত ইসলামকে, এনসিপি ১.৭%, জাতীয় পার্টি ৪%। ওগুলি উল্লেখযোগ্য নয় আসলে। তাহলে কোথায় ৬৬.৩% আর কোথায় ১১.৯%? ধরেন ১১ তো ১২ই ধরেন আপনি, কোথায় ৬৬ আর কোথায় ১২, কোনো তুলনা হয়, কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়, এরকম তাদের জরিপের ফল তারা পেয়েছে। এবং তারা নিশ্চয়ই দাবি করতে পারে, আমরা ধরেন ৪১,০০০ মানুষের মতামত নিয়েছি, এটা অনেকটা গ্রহণযোগ্য হতে পারে, এরকম তারা দাবি করতে পারে। এবং তারা এই ভোটের তো পার্থক্য এবং এর বিপরীতে যারা আসন সংখ্যা যখন ধরেছে, সেখানেও তারা বিশাল পার্থক্য দেখিয়েছে। তাদের বিবেচনায় বিএনপি জোট পাবে ২০৮টা আসন এবং জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন। অনেক পার্থক্য, কিন্তু আমি গতকাল যেটা বলেছিলাম তার চেয়ে অনেক বেশি পার্থক্য এটা। আচ্ছা, আমরা আরেকটা আমার জরিপটা নিয়ে পরে কথা বলি, আরেকটা জরিপ নিয়ে কথা বলি এখন। এই জরিপটা করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, মানে IILD নামে একটা প্রতিষ্ঠান। এরাও অনেক লোকের উপর করেছেন, এবং এদেরটা আমার তো মনে হয় যে আগে যেটা আমরা বললাম EASD, তাদের চেয়েও বেশি সংখ্যক। EASD করেছিল ৪১,৫০০ মানুষের মতামত নিয়ে, আর ওরা যেটা নতুন যেটা বললাম আমি, যে IILD, এরা জরিপ করেছে ৬৩,১১৫ জন ভোটারের উপর। ৬৩,১১৫ জন, মানে বিশাল ব্যাপার স্যাপার কিন্তু। এবং তারা গত ২১শে জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি, মানে এই ১৬ দিনের তারা এই জরিপটা পরিচালনা করেছে। ৩০০টা সংসদীয় আসনেই তারা জরিপ চালিয়েছে, বিভিন্ন ইউনিয়ন ভাগ করে। এবং এখানে ফলাফল যেটা আছে, সেখানে কিন্তু তারা দেখিয়েছে যে একদম মানে নেক টু নেক ফাইট হবে। এরা ভোটের একটা হিসাব দিয়েছে। এই ভোটের হিসাবে তারা বলেছে যে দুই দলের মধ্যে, মানে দুইটা জোটের মধ্যে, বিএনপি এবং জামাতের জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি জোট পেতে পারে ৪৪.১% ভোট, আর অন্যদিকে জামায়াতে ইসলামের নেতৃত্বে জোট যেটা আছে, তারা পেতে পারে ৪৩.৯% ভোট। এই তারা পেতে পারে বলে এদের ধারণা। তো এটা খুব ইন্টারেস্টিং বলে আমার কাছে মনে হয়েছে, যে তারা
আগেরটাতে কোথায় আপনার 12% ভোট পাবে, বিএনপি পাবে 66.3%, আর জামাত পাবে মাত্র 12%। মানে বিশাল পার্থক্য ছিল। কিন্তু এখানে কিন্তু তা দেখানো হয় নাই। এরা বলছে পার্থক্যটা মানে 1% মতো, 44.1%, আর এদিকে 43.9%। মানে ধরতে গেলে 0.2% কম জামাতের। কিন্তু এদের আবার আরেকটা জিনিস ইন্টারেস্টিং আছে, যে আসন বললাম যে আসন সংখ্যা তারা কিন্তু ওরকম স্পষ্ট করে বলেনি, কিন্তু তারা যে জিনিসটা বলেছে, যে কালকে আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে কতগুলি আসনে বিএনপি জিতবে শিওর সহজে, এবং কতগুলি আসনে জামাত জিততে পারে বলে আমি যে জরিপটা উল্লেখ করেছিলাম, এরা ওই ফর্মুলাই করেছে। এরা বলার চেষ্টা করেছে যে নিশ্চিতভাবে জামাতের জয়ের সংখ্যা হলো 105টা আসনে, মানে 105টা আসনে জামাতের জয়ে তাদের মধ্যে কোনো সন্দেহ নাই। বিপরীত দিকে বিএনপি নিশ্চিতভাবে জয় পাবে 101টা আসনে, মানে নিশ্চিত জয়ের আশায় সংখ্যায় কিন্তু জামাত বিএনপি থেকে জামাত এগিয়ে আছে বিএনপি 4টা আসনে। আর দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে 75টা আসনে। খেয়াল করুন, তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই পাওয়া গেল 75টা আসনে, আর 19টা আসনে স্বতন্ত্র প্রার্থীরা হয়তো জয়লাভ করবে। একদম তারা হিসাব মিলিয়ে দিয়েছে। তো যদি এই জরিপটাকে আমি ধরি, তাহলে কিন্তু জামাতের জয়ের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। আপনার মনে আছে ওনারা বলেছেন যে জামাতের নিশ্চিত আসন হলো 105টা, আর গতকালকে আমি বলেছিলাম যে জামাতের নিশ্চিত আসন হচ্ছে 51টা, মানে অনেক পার্থক্য কিন্তু। আর গতকালকে আমি বলেছিলাম আমি যে জরিপটা দিয়েছিলাম একটা পত্রিকার রেফারেন্স, নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেই রেফারেন্সে ওরা বলেছিল যে বিএনপি নিশ্চিত জিতবে 88টায়, আর এদের জরিপে দেখা যাচ্ছে বিএনপি নিশ্চিত জিতবে 101টা আসনে। আর হাড্ডাহাড্ডি লড়াই আমি বলেছিলাম 132টা আসনে, আর এরা হাড্ডাহাড্ডি লড়াই করাচ্ছে 75টা আসনে। তো দেখেন, আমি 3টা জরিপের কথা বললাম, আপনি যদি 3টাই বিশ্বাস করতে চান তাহলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি গতকালকে 2টো জরিপ দিয়েছিলাম, একটা আমি বাদ রাখছি, আমি আর একটা পত্রিকার একটা হিসাব দিয়েছিলাম, ওটা আমি বললাম শেষে। ওটার সঙ্গে এই যে আজকে যে দুটোর কথা বললাম, যে একটা হলো IILD এবং আরেকটা হলো EASD, এই যে 2টা প্রতিষ্ঠানের জরিপ, আর অনেক টাকা পয়সা খরচ করেছে। একটাতে প্রায় 64,000 লোক, একটাতে 41,000 লোক, এত লোককে কথা বলেছে। তো এত ডিফারেন্স কেন হবে, এত পার্থক্য কেন হবে? একজন বলছে মানে EASD, তারা বলছে জামাত পেতে পারে 46টা আসন, আর ওখানে বিএনপি পেতে পারে 208টা আসন, বিশাল ডিফারেন্স। আর পরেরটায় দেখা যাচ্ছে যে জামাতেরই বরং একটু বেটার হচ্ছে অবস্থানটা, মানে 105টার 101টা নিশ্চিত, আর হাড্ডাহাড্ডি 75। তো যোগ করলে 75 যদি অর্ধেক ধরি, তত জামাতে এগিয়ে যাচ্ছে। তো এই যে ডিফারেন্স, এটা কেন? আমি কিন্তু বহুদিন বলেছি যে জরিপ জিনিসটা না অনেকটা ওই যে পত্রিকার রাশিফলের মতো, পড়তে মজা লাগে, আলোচনা করতে মজা লাগে, কিন্তু এর উপর নির্ভর করা যায় না। আমার এবারও মনে হচ্ছে তাই হবে, নির্ভর করা যায় না। আমি ভাবছি শেষ দিনের মতো আজকে আপনাদের এই অনুষ্ঠানটা মানে আপ করার পর আমি আজকে আমার নিজের চ্যানেলে আরেকটা জরিপ দেবো আমি, এবং এটা হয়তো আমি কালকে ওইটা নিয়ে এবং অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি কি পেলাম মাঠ থেকে সেই আলোচনাটা করব, এবং আমার এই অনলাইন জরিপে কী হয় সেটাও আলোচনা করব। তো এই যে জরিপের এত পার্থক্যটা হচ্ছে, এখন এখানে কিন্তু অনেকে ভাবতে পারেন যে কোন প্ল্যাটফর্মে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, অথবা কারা করছে এটা ইম্পর্টেন্ট, কারোর দ্বারা প্রভাবিত হয়ে করছে কিনা এটাও একটা জরুরি ব্যাপার। অনেক সময় হয় না এরকম যে টাকার বিনিময়ে অনেকে জরিপ করে দেয়, বিশেষ একটা পার্টিকে একটু ভালো অবস্থানে দেখিয়ে দেওয়া, একটা হিউজ অ্যামাউন্টের টাকা তারা হয়তো অনেকে ব্যয় করে, সেটাও হতে পারে। কোন জরিপ কেন হয়েছে আমি বলতে পারবো না। তবে এই পর্যায়ে এসে আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হলো গিয়া, নির্বাচন তো হয়ে যাবে, 12 তারিখে নির্বাচন হবে, তারপর কি হবে? সেটা আমি আগেও বলেছি, আবারও বলি আরেকবার। সেটা হলো নির্বাচনের পর প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো নির্বাচনের ফল প্রকাশ নিয়ে একটা আলোচনা এরই মধ্যে আসছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হবে? এই আলোচনাটা আসতো না। এই আলোচনাটা আসার পেছনে মূলত যেটা কাজ করছে আমি মনে করি সেটা কাজ করছে এই তত্ত্বাবধায়ক সরকারের কিছু কর্মকাণ্ড। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে প্রেস উইং, সেই প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম
আরও আগে বেশ কয়েকদিন আগে উনি বলেছিলেন এবার নির্বাচনের ফল ঘোষণা করতে দেরি হবে। এই যে কথাটা না, এটা হলো ম্যাজিক সেন্টেন্স। এই সেন্টেন্সের কারণে, এই একটি বাক্যের কারণে পুরো দেশের ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে। দেরি কেন হবে? দেরি হওয়ার কি কারণ থাকতে পারে? প্রশ্ন হচ্ছে কয়েকটা। দেখেন, অনেকে বলবেন দুটো ব্যালট গুনতে সময় লাগবে। ওকে ফাইন, দুটো ব্যালট। আপনার বলেন তো, যখন মেয়রের সিটি কর্পোরেশন নির্বাচন হয় তখন ব্যালট থাকে কোটা? তখন তো আপনার একটা সিটি কর্পোরেশনের মেয়রের ব্যালট থাকে, একটা সংরক্ষিত আসনে ব্যালট থাকে, এবং আরেকটা কমিশনারদের ব্যালট থাকে। ইউপি নির্বাচনে এরকম থাকে, 3টা ব্যালট থাকে। তো 3টা ব্যালট যদি এক রাতের মধ্যে, এক বেলার মধ্যে শেষ করা যায় গুনে, তাহলে দুটো ব্যালট গুনে শেষ করা যাবে না কেন? প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এর সংখ্যা তো সমান, তাহলে এটা যাবে না কেন? আর তার উপর এই ব্যাপারে আগে ভাগেই প্রেস সেক্রেটারি কেন এই কথাটা বলেন? এটা কি প্রেস সেক্রেটারি বলার বিষয়? নির্বাচনে ভোট গণনা আগে হবে না পরে হবে, দেরি হবে না হবে, তাড়াতাড়ি হবে, রাতে হবে না সকালে হবে, এই বিষয়গুলো তো প্রকাশ করবেন নির্বাচন কমিশন, সরকার তো না। এবং প্রেস সেক্রেটারি তো নাই। উনি যার প্রেস সেক্রেটারি, মানে মিস্টার ডক্টর ইউনুস, ওনারও তো এখতিয়ার নাই বলার এই যে নির্বাচনের রেজাল্ট ঘোষণা করতে দেরি হবে কি তাড়াতাড়ি হবে, উনিও বলতে পারেন না। তো পুরো জিনিসটা নির্বাচন কমিশনের এখতিয়ারে, কিন্তু ওনারা বলছেন। কেন বলছেন? এই যে কেন বলছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই মনে আসে যে তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা সম্ভাবনা আছে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, আমি সহজভাবে বলি, আমি তো বোঝানোর দরকার নাই, আমি সহজভাবে বলি। সেটা হলো, আপনি ভোট দিয়ে আসলেন, কিন্তু যা ভোট দিলেন, যে ভোটটা হলো, সেই ভোটটাই ফল হিসাবে কি প্রকাশিত হবে, নাকি কেউ মাঝখানে অন্য কিছু প্রকাশ করে দেবে? মাঝখানে কি দুদিন ফলগুলো আটকে রেখে তারপরে প্রকাশ করা হবে? যখনই ফলগুলো আটকে থাকবে, যখনই ফল প্রকাশে বিলম্ব হবে, তখনই কিন্তু মানুষের মধ্যে সন্দেহটা আরো দানা বাঁধবে। আচ্ছা, যদি সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাহলে কোন দিকে করতে পারে, কার পক্ষে করতে পারে? আপনারা ভেবেছেন একবার? কার পক্ষে করবে? জাতীয় পার্টির পক্ষে, নাকি ইসলামী আন্দোলনের পক্ষে? না, তাদের পক্ষে না। সম্ভাব্য দিক হলো কি, সন্দেহের তালিকা যারা থাকে, এটা হলো জামাতে ইসলাম, এনসিপি, এদের প্রতি এই সরকারের একটা বিশেষ, মানে আপনার এক ধরনের ভালোবাসা প্রকাশিত এরই মধ্যে। বিএনপি হতে পারে, এরা তো অভিযোগ করে বিএনপির কথা মতো নাকি সব চলছে। আমি একটা তথ্য দিই, এই তথ্যটা আমার কাছে খুব, মানে একদম যে আমি প্রমাণ করে দিতে পারবো আমি তা বলছি না, কিন্তু আমার কাছে বিভিন্ন জায়গা থেকে তথ্যটা এসেছে, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। বিভিন্ন জেলায় যারা রিটার্নিং অফিসার হবেন, ডিসি যারা হবেন রিটার্নিং অফিসার, এবং সবাই জানেন এই নির্বাচনে কিন্তু ডিসিদের একটা বড় ভূমিকা থাকে। আমাদের এই ডিসিদের ব্যাপারে কিন্তু এরই মধ্যে বিএনপিরা বলেছে, অভিযোগ করেছে যে ম্যাক্সিমাম ডিসি নাকি জামাত অভিযোগ করেছে অনেক জায়গায় নাকি ডিসি নিয়োগ করা হয়েছে বিএনপি লাইনের। এনসিপির কথা কেউ বলেনি, কিন্তু আমি যতটুকু জানি এনসিপিরও কমপক্ষে 18-19 জন ডিসি আছেন যারা নাকি এনসিপির। কীভাবে এনসিপি? তারা এনসিপি করতো না, তারা একজনের সুশীল ছিল আর কি। তো এনসিপির সুপারিশ করে তাদের বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে। আর আমি যে হিসাবটা পেয়েছি, সেই হিসাবটা শুনলে আপনারা অবাক হবেন। সেই হিসাবটা হলো 64 জন ডিসির মধ্যে 30-এর উপরে হলো জামাত সমর্থিত ডিসি, মানে যারা জামাতের রাজনীতিকে সমর্থন করে, অথবা তাদের কর্মকাণ্ড কথাবার্তায় ওই এলাকার লোকজন অথবা প্রশাসনের অন্য অন্য লোকজন তাদেরকে জামাত সমর্থিত বলে মনে করেন। কারণ গত কয়েক মাস কিন্তু জামাতের লোক, প্রশাসনের কোন লোকটা জামাতের, কোন লোকটা বিএনপির, এটা কিন্তু বুঝতে কারো কোনো কষ্ট হয় না, কারণ তারা নিজেরাই প্রকাশ করেছে ভালো পোস্টিং পাওয়ার জন্য। আর বিপরীতে বিএনপি সমর্থিত ডিসির সংখ্যা হলো ধরেন 12-13 জন। পার্থক্যটা বুঝতে পেরেছেন? বিএনপি সমর্থিত জেলা প্রশাসকের সংখ্যা এনসিপির চেয়েও কম। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়, রিটার্নিং অফিসারদের অজ্ঞাতে হতে পারবে না, তারা জানবেন কি হচ্ছে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন, যদি হয় তাহলে কি হবে।